সিঙ্গাপুরের পথে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স, খরচ বহন করবে সরকার। এখন পর্যন্ত আটক ৮। হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেট। কিছুক্ষণ পর শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুত কমিশন, ফের জানালেন সিইসি। তোমাদের যদি অংশগ্রহণ যদি থাকে, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব টু ডেলিভার এ ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন। অবাধ সুষ্ঠু ভোটে সবার সহযোগিতা কামনা। জুলাই হত্যার এক মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল। ৬ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। দক্ষিণ কোরিয়া থেকে ইউনিট প্রতি $9 এলএনজি কিনছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। আগে কিন্তু $12 থেকে $13। ইউক্রেন যুদ্ধ বন্ধে বার্লিনে বৈঠকে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা। ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত থেকে সরলেন জেলেনস্কি। এবং যুব বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের দাপটে 130 রানেই থামল নেপালের ইনিংস। সবুজের শিকার 3 উইকেট, জবাবে ব্যাট করছে জুনিয়র টাইগাররা। নিউজ 24 সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। যাচ্ছি পুরো খবরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স। সঙ্গে রয়েছে 2 সদস্যের মেডিকেল প্রতিনিধি দল। পরিবার থেকে ওসমান হাদির ভাই এবং ইনকিলাব মঞ্চের একজন সদস্য রয়েছেন। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্স। এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হয় বিমানবন্দরে, আর সেখান থেকে হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মস্তিষ্কে পানি জমে রয়েছে, এখনও রয়েছে গুলির ছোট একটি অংশ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা করার কথা রয়েছে। হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় বহন করবে সরকার। দর্শক, ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়ার খবর জানাতে আমাদের সঙ্গে এবারে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, আপনি শুরু থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি। এখন জানাবেন এখনকার কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের বাইরে অবস্থান করছি। সর্বশেষ 1:30টা নাগাদ এই বিমানবন্দরে 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি, এবং তারপর কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী তিনি গণমাধ্যমে কথা বলেছেন, সাইদুর রহমান, এবং তিনি যেমনটি জানিয়েছেন এই সকাল ঠিক 11টা 20 মিনিটে যখন সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স 1122F বাংলাদেশ এই ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন, এবং সময় ক্ষেপণ না করে সাথে সাথেই সেখান থেকে যে চিকিৎসক দলটি আসে সেই চিকিৎসক দলের 2 সদস্য, একজন ডাক্তার একজন নার্স নিজামুদ্দিন নামের, তারা দ্রুত সময়ের মধ্যেই এই এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেখানে গিয়ে প্রথমে পর্যবেক্ষণ করেন ঠিক ওসমান হাদি এই 4 ঘন্টার যে জার্নি এই বিমানে সিঙ্গাপুর নেয়ার, সেটি তিনি তার যে বর্তমান অবস্থাটি রয়েছে, শারীরিক অবস্থা, সেটি তিনি সহ্য করতে পারবেন কিনা, এবং যখন নিশ্চিত হন তার শারীরিক অবস্থা এটি সহ্য করার মতো অবস্থায় রয়েছে, তখন তারা এই ওসমান হাদিকে নিয়ে ঠিক 1টা নাগাদ এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যুগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন, এবং কিছুক্ষণ পরে 15 মিনিট পর 1:15টার দিকে এই বিমানবন্দরে 8 নম্বর ভিআইপি গেট দিয়ে ভেতরে অ্যাম্বুলেন্সটি প্রবেশ করে, এবং এই যাত্রায় কোথাও কোনো রকমের 1 মিনিটের জন্য সময় নষ্ট করা হয়নি। আমরা যেমনটি দেখেছি এই যাত্রাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিমানবন্দরের আশপাশে এলাকায়, এবং নেতাকর্মীদের উপস্থিতি যেন না হয় এবং কোনো ধরনের যেন রাস্তায় ভোগান্তি সৃষ্টি না হয় সেটি নিশ্চিতেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সবশেষ প্রধান উপদেষ্টার যে স্বাস্থ্য বিষয়ক সহকারী, তিনি সারা দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন যেন দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরতে পারেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ। মাসুদ, ধন্যবাদ আপনাকে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেছেন, হাদিকে গুলি করার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা।
আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। সকালে রাজধানীর গুলশানে ইউথ ভোটের অনুষ্ঠানে তিনি এসব কথা জানিয়েছেন। সিইসি আরও বলেছেন, ইসির একার পক্ষে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব নয়। ভোটাধিকার নিশ্চিত করা ইসির দায়িত্ব, আর এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এইবার একটা গণভোট কিন্তু একসাথে একই দিনে করতে হবে। এই সমস্ত দিক থেকে এটা ঐতিহাসিক তো বটেই। আমরা যে সাহস করে নেমে পড়েছি, এই আমাদের এই সাহসী পদক্ষেপ এর সাথে তোমাদের যদি অংশগ্রহণ যদি থাকে, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব টু ডেলিভার এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। ইনশাল্লাহ এটা আমরা একসাথে মিলেই করব। ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড থেকে সাজা বাড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার দুপুরে বিষয়টি জানান প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। জানান, আমৃত্যু কারাদণ্ড থেকে সাজা বাড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হয়েছে। আইন অনুযায়ী 60 দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রয়েছে। আশা করা হচ্ছে এই সময়ের মধ্যেই আপিল নিষ্পত্তি হবে। অবকাশকালীন ছুটির পর এটি নিষ্পত্তির জন্য চেম্বার আদালতে যাবে প্রসিকিউশন। প্রসিকিউশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য আপিল বিভাগে, অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন করছেন প্রসিকিউশন। 23 কর্মদিবসে এখন পর্যন্ত মোট 26 জন সাক্ষ্য দিয়েছেন। আর এই মামলায় 8 আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন 4 জন। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ এবং জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। কাল মহান বিজয় দিবস। জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, রং তুলির কাজও শেষ। আর সেই সঙ্গে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে 4 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাভার থেকে সহকর্মী নাজমুল হুদার পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা। বিজয় দিবস উপলক্ষে সাভার স্মৃতিসৌধে আমরা কাজ করতেছি ইট বালুর। তার বাদে রং দেওয়া, ফুল গাছ লাগানো প্রতি বছরই একইভাবে কাজ চলে অনেক দিন ধরেই। ফুল দিয়ে সাজানো আছে সাভার জাতীয় স্মৃতিসৌধ, ধোয়া মোছার কাজ চলছে এবং রং তুলির কাজ চলছে। মহান বিজয় দিবস উপলক্ষে 1 মাস ধরে শতাধিক পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন স্মৃতির মিনার সহ ধোয়া মোছা আর সাজসজ্জায়। লাল সবুজ ফুলের সমারোহ ছোট বাগানগুলোকে সাজানো হয়েছে অপরূপ সাজে। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রং তুলির আঁচড়। এছাড়াও সড়কগুলোতে সাজানো হয়েছে বাহারি রঙের বাতি দিয়ে। সকল ধরনের সাজসজ্জার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। টুকটাক আরও কিছু কাজ বাকি যা রয়েছে তা ইতিমধ্যেই আরও আজকের দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করি। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বসেছে সিসিটিভি। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 23 কিলোমিটার মহাসড়কে 11টি সেক্টরের মাধ্যমে 4000 পুলিশের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ঢাকা রেঞ্জের ডিআইজি। আমাদের ট্রাফিক ব্যবস্থা আমিন বাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত যা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা আগেও বলেছি যে আমাদের 4000-এর অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায়, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে। 16 ডিসেম্বর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজ 15 ডিসেম্বর।
মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। 1971 সালের এই দিনে একযোগে শত্রুমুক্ত হয় গাজীপুর, খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ এবং সিলেট। অকুতভয় মুক্তিযোদ্ধাদের সাহসী সম্মুখ যুদ্ধ ও ত্যাগের মধ্য দিয়ে 4 জেলায় ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। রাজধানী ঢাকার প্রবেশদ্বার গাজীপুরে 13 ও 14 ডিসেম্বর জয়দেবপুর সেনানিবাস সহ বিভিন্ন স্থানে তীব্র যুদ্ধের পর 15 ডিসেম্বর সন্ধ্যায় পাক হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ছয়দানা ও চান্দনা চৌরাস্তা এলাকায় সর্বশেষ সংঘর্ষের মধ্য দিয়ে গাজীপুর শত্রুমুক্ত ঘোষণা করা হয়। আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ হয়েছিল। সেই সম্মুখ যুদ্ধে আমরা ব্যাপকভাবে মুক্তিযোদ্ধারা জয়লাভ করেছে। চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছি। এখন আমাদের সেই যুদ্ধ শেষ হয়নি। আমাদের মুক্তিযুদ্ধদেরকে আরো যুদ্ধ করতে হবে আমাদের অধিকার আদায়ের জন্য। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই পৃথিবীর বুকে ছোট্ট বাংলাদেশটাকে যেন আমরা পরবর্তী প্রজন্ম আরো সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়তে পারি। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ভারতের সাবরুমের প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা রামগড় সহ বিভিন্ন এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে 15 ডিসেম্বর খাগড়াছড়ি সদর, পানছড়ি ও আশপাশের এলাকা হানাদার মুক্ত হয়। এর আগেই রামগড়ে উত্তোলন করা হয় জেলার প্রথম স্বাধীনতার পতাকা। পাক বাহিনী তাদের রামগড় উদ্যোগ শুরু করে। আমরা 8 তারিখে রামগড় প্রবেশ করি এবং রামগড়ে প্রথম পতাকা উত্তোলন করি। আগের দিকে মুক্তিবাহিনী অগ্রসর হয় এবং 15 তারিখে খাগড়াছড়ি মুক্ত হয়। চাঁপাইনবাবগঞ্জের মুক্তির পথে জীবন উৎসর্গ করেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 14 ডিসেম্বর তার নেতৃত্বে সংগঠিত সম্মুখ যুদ্ধের ফলস্বরূপ অর্জিত হয় চূড়ান্ত বিজয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা পরবর্তী প্রজন্ম জানুক এবং এটা নিয়ে গবেষণা হোক এবং এটা নিয়ে চর্চা হোক। নিখুঁত একটা স্বাধীনতার ইতিহাস রচনা হোক, এটাই আমাদের কামনা। সকল আগামী প্রজন্মের মানুষের হাতে যেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস দিতে পারি, সেটাই রাষ্ট্রের কাছে বর্তমান সময়ের কাছে চাওয়া। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের পূর্ণ সত্য ইতিহাস এখনো লিখিত হয়নি, অভিযোগ স্থানীয় সুধী সমাজের। বাংলাদেশের অন্যান্য এলাকার মতো চাঁপাইনবাবগঞ্জ জেলা 15 তারিখে মুক্ত হয়। একই দিনে সিলেটেও মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যৌথ অভিযানে পাকিস্তানি হানাদার বাহিনীর পতন ঘটে। সীমান্তবর্তী বিভিন্ন ফ্রন্টে পরাজয়ের পর পাক বাহিনী সিলেট ত্যাগ করলে 15 ডিসেম্বর সিলেট মুক্ত হয়। 15 তারিখ রাত্রে আমরা মুভ করলাম সিলেটের দিকে এসে দেখলাম যেখানেই আসি শুধু মানুষ আর মানুষ, জয় বাংলা এগুলা স্লোগান দিতে। আমরা সৈন্য সংখ্যা কম, তাই টুকটাক ফায়ার করে আমরা চলছিলাম, জীবিত ছিলাম। ধীরে ধীরে সে আক্রমণ ধীরে ধীরে বাড়তে থাকে। এসব জেলার মুক্তির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের পথ আরও প্রশস্ত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, চাঁদপুরের 4 আসনের রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ততা ঠিক ততটাই বাড়ছে। ভোটারদের মন জয়ে এলাকার উন্নয়ন সহ নানান প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। ভোটাররা বলছেন সৎ এবং যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান তারা। তবে এই এলাকায় প্রতি বছরই বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, আর তাই জলাবদ্ধতা নিরসন এবং রাস্তাঘাট উন্নয়নের কাজ করবে যে প্রার্থী, তাকে ভোট দিতে চায় এলাকাবাসী। বসুন্ধরা সিটি শপিং মলে শুরু হয়েছে বিজয় মেলা, আর এই মেলা নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিন, জানাবেন বিজয় মেলায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে?
আসসালামু আলাইকুম নাফিসা, আমি এই মুহূর্তে আছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। এখানে কিন্তু বিজয় মেলা শুরু হয়েছে আজ সকাল থেকে এবং চারদিকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষের ভিড় এবং দর্শকদের মুখিয়ে আছেন এই বিজয় মেলা বিভিন্ন আয়োজন দেখতে। এবং সকালে কিন্তু মহান মুক্তিযোদ্ধা যারা শহীদ রয়েছেন তাদের স্মরণে প্রথমে দোয়া ও মোনাজাত হয়, তারপর কিন্তু বিসিবিএলের যিনি ডিএমডি আছেন ক্যাপ্টেন শেখ এহসান রেজা তিনি এই মেলার উদ্বোধন করেন এবং এই মেলা কিন্তু শুরু হয়ে যায়। ঠিক এরপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের র্যাম শো চলছে, সেই সাথে আমরা দেখতে পেয়েছি বিজয়ের থিমে কিন্তু বিভিন্ন রকম ফ্ল্যাশ মব হয়েছে। একই সাথে কিন্তু আজকের এই বিজয় মেলার টাইটেল স্পন্সর হচ্ছে ওপ্পো বাংলাদেশ এবং একই সাথে কিন্তু সহায়তায় পাওয়ার্ড বাই রয়েছেন ভিভো এবং সেই সাথে সনি র্যাঙ্কস এবং তাদের এই সহায়তার সাথে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড এখানে কিন্তু অংশগ্রহণ করেছে এবং দেশের দাম করা আরএমজি থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড কিন্তু তাদের এখানে লাইভ র্যাম শো দেখাচ্ছে তাদের মডেলকে দিয়ে এবং তাদের পোশাকের সরাসরি এক্সিবিশন করছে এখানে। এবং এর মধ্যে কিন্তু বিভিন্ন অফার ডিসকাউন্টও দেওয়া হচ্ছে এই বিজয় মেলায় এবং ঠিক সে কারণে কিন্তু বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কিন্তু মানুষের প্রচুর সমাগম রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে যে ব্র্যান্ডগুলো এখন পর্যন্ত র্যাম শো করেছে তাদের মধ্যে রয়েছে ফ্রিল্যান্ড, ক্লাব হাউস, জেন্টল পার্ক, ইনফিনিটি, ইরানি বোরকা, শিশু পরিবহন সহ দেশের জনপ্রিয় সব ব্র্যান্ড রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু এই ব্র্যান্ডগুলো আজকে সকাল থেকে শুরু করে সারা দিনই এই র্যাম শো চলবে এবং র্যাম শোর মাঝখানে কিন্তু বিভিন্ন রকম থিমে ফ্ল্যাশ মব চলবে। তো নাফিসা, বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মহাইমিন, ধন্যবাদ আপনাকে। এবার ভ্যাসলিন প্রেজেন্স শীতের সাতকাহন। শীত মৌসুমে লেপ তোশকের দোকানে বেচাকেনা বেশ জমে ওঠে। দিনাজপুরের দোকানগুলোতেও ক্রেতাদের আগমন বেড়েছে, কারিগরদের ব্যস্ততাও ঠিক সেই পরিমাণই বেড়েছে। তবে বাজারে লেপ তোশকের বিকল্প পণ্য সহজলভ্য হওয়ায় আগের চেয়ে কদর অনেকটাই কমেছে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। ফখরুল হাসান পলাশের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। দিনাজপুরের ঐতিহ্য শহরের চুরিপট্টি, মলদাহপট্টি ও রেলবাজার এলাকার লেপ তোশকের দোকান। শীত এলেই এসব দোকানে কারিগরদের ব্যস্ততা বেশ বেড়ে যায়। লেপ তোশক তৈরি করে দোকানগুলোতে সাজিয়ে রাখা হচ্ছে। একটি সিঙ্গেল লেপ প্রকার ভেদে 900 থেকে 1000 টাকা এবং ডাবল সাইজের লেপ বিক্রি করা হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। লেপে তুলা ব্যবহারের উপর দাম কম হয়। শিমুল তুলার কেজি 600 টাকা হওয়ায় বিকল্প তুলার ব্যবহার ও চাহিদা বেড়েছে। তবে সেভাবে ঠান্ডার তীব্রতা না থাকায় বেচা বিক্রি জমেনি এখনো, বলছেন ব্যবসায়ীরা। পুরোপুরি শীত পড়ে নেই, তো শীত যদি হালকা থাকে তাহলে কাজ কাম হালকা থাকবে, আর শীত যত পড়বে তত কাজ কাম চলবে। শীত পড়লে ব্যবসা আমাদের ওরকমই হবে, জমজমাট, লোকের ভিড় থাকবে, কাস্টমার থাকবে। শীতের মৌসুম আছে, এবার তো আমাদের ব্যবসা হবে। সামনে যে শীত আসতেছে আমাদের কিরকম ব্যবসা হবে আল্লাহই জানে। গতবারের তুলনায় দাম একটু বেড়েছে, কেজি প্রতি ধরেন 5 টাকা 10 টাকা এরকম বেড়েছে। এদিকে ক্রেতাদের অভিযোগ আগের তুলনায় কিছুটা বেড়েছে তুলার দাম ও মজুরি। এবার একটু দাম একটু বেশি, আগে বাড়ছে, কিন্তু ভালো দেয়, এখানে সুন্দর হয়। আমরা এবার বানাইছিলাম, আমি একটা লেপ বানাইছিলাম মানে 2200 টাকা পড়ছিল, এবারকে বানাইতে দিচ্ছি 2500 হয়তো 2600 টাকা কমার। বিকল্প পণ্য সহজলভ্য হওয়ায় কিছুটা ভাটা পড়েছে এসব দোকানগুলোতে। যেহেতু বিকল্প কিছু বের হয়েছে, শীত বস্ত্র, সেই কারণে কিছুটা ভাটা পড়লো। মূলত এই সময়টারে যারা লেপ তোশকের ব্যবসা করে তারা কিন্তু এই সময়টার অপেক্ষায় তারা থাকে। প্রতি বছর শীত মৌসুম আসলেই লেপ তোশকের দোকানগুলো যেন জীবন ফিরে পায়। বছরের অন্য সময় কিছু তোশক ও বালিশ তৈরি ছাড়া এক প্রকার অলস সময় কাটে এসব দোকানি ও কারিগরদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনে সম্মিলিত সাস্টিয়ান
সাস্টিয়ান ঐক্য নামে 22 সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। সোমবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই প্যানেল ঘোষণা করেন। ঘোষিত প্যানেলে সহসভাপতি অর্থাৎ ভিপি পদে মোস্তাকিম বিল্লাহ, সাধারণ সম্পাদক জিএস পদে মারুফ বিল্লাহ এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদে মোহাম্মদ জহিরুল ইসলাম মনোনীত হয়েছেন। এ সময় ছাত্রদল নেতারা বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতেই ইনক্লুসিভ এই প্যানেল গঠন করা হয়েছে। ওসমান হাদির উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান করছে ছাত্র শক্তি সংগঠনের সদস্যরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানব। যুক্ত হবেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, জানাবেন, ওসমান হাদির চিকিৎসা সব ধরনের সহায়তাই তো সরকার দিচ্ছে, তাহলে এরপরও কেন রাজপথে তারা? ধন্যবাদ নাফিসা। আপনি জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র দলীয় আগামী নির্বাচনের প্রার্থী ওসমান হাদি গত 12 তারিখ গুলিবিদ্ধ হন দুর্বৃত্তদের হামলায়। এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন সংগঠন, ছাত্রদের সংগঠন, রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে। তার পরিপ্রেক্ষিতেই আজকে কিন্তু এই যে সচিবালয়ের যে ঘেরাও কর্মসূচি, সেই সচিবালয় ঘেরাও কর্মসূচিতে মূলত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুর পক্ষ থেকে বেলা 2টার দিকে সচিবালয়ের ভেতরে ঢুকেছে একটি দল, 10 জনের একটি দল, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক ক্যাম্প সহ 10 জন রয়েছে। তাদের মূল দাবিটি আসলে এই যে ওসমান হাদির চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করছে সরকার, সেটি ঠিক আছে, কিন্তু তারা যেটি বলছেন যে আইন শৃঙ্খলার যে অবনতি, সেই অবনতির প্রতিবাদে এবং এই যেহেতু ওসমান হাদি একজন খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ লোক, তার যে তিনি হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম তিনি স্টেক হোল্ডার, সেই জায়গা থেকে এই ধরনের লোকরা যখন হামলার শিকার হয়, সেটি যখন আইন শৃঙ্খলা বাহিনী আসলে সেই বিষয়ে তার নিরাপত্তা দিতে না পারে, এই বিষয়টিকে তারা আসলে অভিযোগ করছেন যে সেই দায়ভার আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার উপর পড়ে। এই কারণে মূলত তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতেই কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য রাজপথে নেমেছেন তারা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। এরপরে সচিবালয় থেকে বের হলে আমরা আপনাকে আরো সংবাদ জানাতে পারবো। দক্ষিণ কোরিয়া থেকে সর্বনিম্ন দামে এলএনজি কিনছে সরকার। ইউনিট প্রতি দাম $9, যা আগে কিনতে লাগতো $12 থেকে $13, এমনটি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছেন তিনি। বলেছেন, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক, এটি আরও স্থিতিশীল হবে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হওয়া দরকার। বিদেশে নিয়ে ওসমান হাদি চিকিৎসার জন্য যত টাকা লাগবে তা অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ দেবে বলেও তিনি জানিয়েছেন। আমরা এলএনজি আনছি ওনাদের লোয়েস্ট প্রাইসে, মানে আমরা হয়তো এটা আমাদের লাখও বা ঠিক যে এলএনজি ওটা $9.9, ওটা $12-13 কিনে পারি, সেটা ওটা একটা বড় একটা সাউথ কোরিয়া থেকে আসবে। জার্মানির বার্লিনে রবিবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনার প্রথম ধাপ শেষ হয়েছে। আজ সোমবার আবারও শুরু হবে বৈঠক। রোববার 5 ঘন্টার বেশি সময় ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ছিলেন জার্মান চ্যান্সেলর এবং ট্রাম্পের বিশেষ দূতেরা। যুদ্ধের ইতি টানতে বড় ছাড় দিয়েছেন জেলেনস্কি, জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও মিত্রদের কাছ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চয়তা পেলে ন্যাটোতে যোগ দেবে না ইউক্রেন। একে বাস্তবসম্মত আপোষ উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার হামলা থেকে দেশকে বাঁচাতেই ন্যাটোর স্বপ্ন ত্যাগ করছেন তিনি। জানিয়ে দেব খেলার খবর। যুব এশিয়া কাপে নেপালের দেয়া 131 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। আর শেষ খবর পাওয়া পর্যন্ত জুনিয়র টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 54 রান। দুবাইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে স্কোরবোর্ডে 130 রান তুলতেই অল আউট হয় নেপাল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ, তবে পরের ব্যাটাররা সাময়িক বিপর্যয় সামলে জয়ের পথেই এগিয়ে নিচ্ছে দলকে। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্ত। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।